এরদোয়ান বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, কেন হঠাৎ ফুঁসে উঠেছে তুর্কি জনগণ, ক্ষমতায় টিকে থাকতে পারবেন কি তিনি? ফিলিস্তিনিদের মুক্তি ও ইসরায়েলের ধ্বংস কামনা করে সৌদি আরবের পবিত্র কাবা শরীফে বিশেষ দোয়া, গাজায় চলছে হত্যাযজ্ঞ। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা ফাঁস করে দিচ্ছে মোদির দল, বিজেপি ও আরএসএস এর মিথ্যা, কিন্তু কিভাবে বড় বিপদে কি মোদি সরকার? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। সরকার বিরোধী ক্ষোভের আগুনে জ্বলছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে ক্ষুব্ধ জনতা। তুরস্কের রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ ছোট বড় বিভিন্ন শহরে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। কিন্তু হঠাৎ কেন এরদোয়ানের বিরুদ্ধে এতটা ক্ষেপে গেল তুর্কি জনতা? এবারও কি বিচক্ষণতার সাথে জনক্ষোভ দমন করতে পারবেন প্রেসিডেন্ট এরদোয়ান, নাকি এবার ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে তুরস্কের প্রেসিডেন্টকে? মহিরাব হোসেনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সমবেত জনতার এই স্লোগান ছড়িয়ে পড়েছে তুরস্কের রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ ছোট বড় বিভিন্ন শহরে। স্লোগানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। চলছে ব্যাপক ধরপাকড়। যার বিরুদ্ধে অনাস্থা আর ক্ষোভের আগুন আকাশ বাতাসে ছড়িয়েছে তিনি আর কেউ নন, বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলিষ্ঠ ব্যক্তিত্ব আর চৌকস নেতৃত্ব গুণে ক্ষমতা আর জনপ্রিয়তা যার কপালে সৌভাগ্যের চুম্বন এঁকেছে। যিনি 1994 থেকে কখনো মেয়র, কখনো প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হিসেবে প্রবল প্রতাপে ধরে রেখেছেন তুরস্কের নেতৃত্বের ঝান্ডা, যার কৌশলী পদক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের সাংগঠনিক অপতৎপরতা। 2016 সালে যার ডাকে সাড়া দিয়ে জনতার প্রতিরোধে বানচাল হয় সেনা অভ্যুত্থান চক্রান্ত। ফুঁসে ওঠায় জনরোষ কি আচমকা? এবারও কি বিক্ষোভ দমনে বিচক্ষণতার নজির রাখতে পারবেন এরদোয়ান? টিকবে কি ক্ষমতার মসনদ? দুঃখ ভরা হৃদয়ে জানাতে চাচ্ছি, জনগণের ইচ্ছাকে কবর দিতে আমার প্রিয় পুলিশ বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। একটি দুষ্ট চক্র পুলিশ বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। শুধু আমার বাড়ি নয়, 1,60,00,000 ইস্তাম্বুলবাসীর বাড়িঘরের বাইরে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা চরম অত্যাচারের মুখোমুখি। জানিয়ে রাখছি, হাল ছাড়ব না আমি। 19 মার্চ বুধবার পুলিশি অভিযানে গ্রেফতারের আগে ভিডিও বার্তায় দেশের ভবিষ্যৎ নেতৃত্বের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোয়ানের অভ্যুত্থান চেষ্টার অভিযোগ তুলেছেন ইস্তাম্বুলের মেয়র এক্রেম। বলেছেন, জনগণের ইচ্ছার কণ্ঠরোধ করতে চাচ্ছেন এরদোয়ান। গ্রেফতারের আগে রেখে যাওয়া চিরকুটে ষড়যন্ত্র, মিথ্যা, ফাঁদ আর অতীতে প্রচারিত মিথ্যার বিরুদ্ধে জনতার প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন এক্রেম। 54 বছর বয়সী এই মেয়রের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ আর দুর্নীতির মামলা হয়েছে। অভিযোগ রয়েছে, তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের অবস্থান পাকাপোক্ত করতে শক্ত প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ধরপাকড় আর মামলা দিয়ে পথ আটকানোর অপচেষ্টায় নেমেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। অভ্যুত্থান চেষ্টার অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি। এটি সরাসরি অভ্যুত্থানের চেষ্টা। আগে খুব শৈল্পিকভাবে অভ্যুত্থানের নাটক সাজানো হতো। অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রকাশিত হতো স্মারকলিপি। আর এখন এই ব্যক্তি ভবিষ্যতের চিন্তায় কোনো রাগঢাক না রেখে অভ্যুত্থান করছে। ভবিষ্যতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অভ্যুত্থান করছে, যেন জনগণ তাকে নির্বাচিত না করতে পারে। ইস্তাম্বুলের মেয়র সিএইচপি নেতা এক্রেমকে গ্রেফতারের আগের দিন তার স্নাতক ডিগ্রি বাতিল করে ইস্তাম্বুল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 1990 সালে এক্রেম সহ 38 জন ব্যবস্থাপনা অনুষদের ইংরেজি ভাষা প্রোগ্রামে অনিয়মিতভাবে স্থানান্তরিত হয়েছিলেন। এতে উচ্চতর ডিগ্রিহীন এক্রেমের 2028 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার রাস্তা প্রায় বন্ধ হয়ে গেল। কারণ তুরস্কের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট প্রার্থীদের অবশ্যই উচ্চতর শিক্ষার ডিগ্রি থাকতে হবে। এক্রেমকে গ্রেফতারের ঘটনায় ফুঁসে ওঠা জনরোষ দমন করতে 24 ঘণ্টায় রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী সহ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। 4 দিনের জন্য ইস্তাম্বুলের সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা কড়াকড়ি। কয়েকটি সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। এই গ্রেফতার ধরপাকড়ের পেছনে এরদোয়ানের হাত নেই উল্লেখ করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের আইনমন্ত্রী।
একরেমের মুক্তি চাইলে রাস্তায় বিক্ষোভ না করে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, বিচার বিভাগ সরকারি হস্তক্ষেপ মুক্ত, স্বাধীন। 1994 থেকে 98 সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র থাকাকালে এরদোয়ান 2001 সালে গঠন করেন একে পার্টি। পরের বছর এই দল বিপুল ভোটে জয় পেলেও আইনি জটিলতায় 2003 সালে প্রধানমন্ত্রী হন এরদোয়ান। টানা 11 বছর তুরস্কের প্রধানমন্ত্রী থাকাকালে এরদোয়ান 2014 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। এমন অবস্থায় 2028 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই এরদোয়ানের। যদিও সংবিধান সংশোধন বা আগাম নির্বাচন দিয়ে ক্ষমতা ধরে রাখার কৌশল হাতছাড়া হয়নি এখনো। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ফিলিস্তিনের মুক্তি ও দখলদার ইসরায়েলের ধ্বংস কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে সৌদি আরবের পবিত্র কাবা শরীফে। কাবার ইমাম শায়েখ আব্দুল রহমান আস সুদাইস তারাবির নামাজ শেষে এই দোয়া করেন। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। মুসলিমদের কিবলা পবিত্র কাবায় এবার ফিলিস্তিনের মুক্তি ও ইসরায়েলের ধ্বংসের জন্য করা হলো বিশেষ দোয়া। মঙ্গলবার 18 মার্চ তারাবির নামাজ শেষে এই দোয়া করেন কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আস সুদাইস। এ সময় ফিলিস্তিনের মুক্তির পাশাপাশি দখলদার ইসরায়েলি বাহিনীর ধ্বংসও কামনা করা হয়। ফিলিস্তিনের গাজায় আবারও নৃশংস হামলা শুরু করায় ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের হামলার পর ইসরায়েলে শোনা সাইরেনের শব্দ। ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে তারা। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যখন অন্যান্য আরব দেশগুলো নীরব থেকেছে, তখন ইয়েমেনের মতো একটি দুর্বল দেশের এই সশস্ত্র গোষ্ঠীটি ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজার আকাশে যখন অন্ধকার মেঘ জমেছে, যখন পৃথিবীর শক্তিশালী দেশগুলো হাত গুটিয়ে নিয়েছে, ঠিক তখনই নিজেদের ভেতরকার প্রতিরোধের আগুন নিভে যায়নি বলে জানান দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। শত্রুর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছে তারা। রয়টার্সের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইসরায়েলের আকাশে সাইরেনের শব্দ বাজতে শোনা গেছে। এই সংকেত যেন জানান দিচ্ছে যুদ্ধের মেঘ আরও ঘন হচ্ছে। গাজার পরিস্থিতি আজ বিধ্বস্ত। এমন সময় পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের মতো একটি দুর্বল রাষ্ট্র, যারা নিজেরাই নানা সংকটের মুখোমুখি। এই দুর্বল রাষ্ট্রের দৃঢ়তা ও ন্যায্য অধিকারের প্রতি অটল সমর্থন প্রমাণ করে যে যুদ্ধ কেবলমাত্র একটি অস্ত্রের লড়াই নয়, বরং একটি আদর্শের লড়াইও। এর আগে 17 রমজান গাজায় নৃশংস হামলা চালিয়ে শিশুদের হত্যার পর ইসরায়েলের নেভাতিম এয়ারবেসে হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। এদিকে তাদের মুখপাত্র জানান, এই হামলা গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে ও গাজা উপত্যকায় তাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েকদিনের ভেতর যদি গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণ বন্ধ না হয়, তবে তারা তাদের হামলা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, গাজায় তাদের ভাইদের গণহত্যা দেখার পর ইয়েমেন নীরব থাকবে না। এছাড়াও তিনি বলেছেন, যতক্ষণ এই অপরাধগুলো বন্ধ হয়, ততক্ষণ পর্যন্ত ইয়েমেনের প্রতিরোধ বাহিনী তাদের সমস্ত শক্তি ব্যবহার করে গাজাবাসীর জন্য সংগ্রাম চালিয়ে যাবে। এ সময় তিনি যোগ করেন, তারা অপরাধী আমেরিকান শত্রুদের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাবে ও ইসরায়েলি জাহাজ চলাচল প্রতিরোধ করবে, যতক্ষণ না আগ্রাসন অবরোধ বন্ধ হয় ও গাজা উপত্যকায় সহায়তা প্রেরণ করা হয়। এদিকে রাজধানী সানা সহ ইয়েমেনের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। অপরদিকে ইয়েমেনও ঘোষণা দিয়েছে, আগামী 48 ঘণ্টার ভেতর মার্কিন বিমানতরী রণতরীতে সামরিক অভিযান চালানো হবে।
সম্প্রতি ইয়েমেনের প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীকে শক্তিশালী সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইয়েমেনে 50টিরও বেশি মার্কিন বিমান হামলা হয়েছে। প্রতিরোধ বাহিনীর দাবি, বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 53 জন নিহত ও 58 জন আহত হয়েছেন। 2023 সাল থেকে গাজায় গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ঠিক তখন থেকেই গাজাবাসীকে সমর্থন জানিয়ে তেল আবিব ও মার্কিনীদের মালবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়ে আসছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। এই বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ যে যতদিন পর্যন্ত গাজায় আক্রমণ বন্ধ না হবে ততদিন পর্যন্ত তারা তাদের অভিযান চালিয়ে যাবে। ইফাত জাহান, বাংলাভিশন। এবার ভারতের ক্ষমতাসীনদের নানা মিথ্যা তথ্যকে ফাঁস করে দিচ্ছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা। এতদিন ধরে যেসব মিথ্যা তথ্য দিয়ে ভারতের রাজনৈতিক বিতর্ক তৈরি করে আসছিল বিজেপি ও আরএসএস সহ দেশটির বিভিন্ন কট্টর হিন্দুত্ববাদীরা, এবার সেসব তথ্যের সত্যিটা বলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর চ্যাটবট গ্রোক 3 কাছে। গ্রোক 3 দাবি অনুযায়ী এসব উত্তর পুরোপুরি তথ্য নির্ভর। ফলে বড় ধরনের বিপদে পড়েছে মোদী সরকার। বিস্তারিত মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে। टेक्नोलॉजी के डेवलपमेंट पर हमारा काफी फोकस है। এ যেন ছায়ার সঙ্গে লড়াই। প্রশ্ন করলেই মিলছে এমন জবাব যা ভারতের ক্ষমতাসীন কট্টরপন্থী বিজেপি আরএসএস সরকারের মুখ বন্ধ করতে যথেষ্ট। আর এর প্রতিকারও বের করতে পারছেন না তারা, কারণ এর পেছনে সংশ্লিষ্টতা রয়েছে মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন ইলন মাস্কের। ভারতের ক্ষমতাসীনদের অপ্রত্যাশিত এই লড়াইয়ের মুখোমুখি করেছে উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর চ্যাটবট গ্রোক 3। ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্সে ব্যবহারকারীরা যার মাধ্যমে নানা প্রশ্নের উত্তর জানতে পারছেন, যে কোনো বিষয়ের সত্যতা যাচাই করতে পারছেন। আর গ্রোক 3 এর দাবি অনুযায়ী এসব উত্তর পুরোপুরি তথ্য নির্ভর। তবে এ নিয়ে বিপাকে পড়েছে ভারতের কট্টরপন্থী সংগঠনগুলো। এতদিন এসব সংগঠন যা দাবি করছিল, গ্রোক তার উল্টো উত্তর দিচ্ছে। এতদিন ধরে যেসব বিষয়ে ভারতের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে, যেসব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ জবাব কেউ পায়নি, গ্রোক 3 নির্দ্বিধায় সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে। যেমন একজন জানতে চান ভারতে স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর ভূমিকা কি ছিল। উত্তরে বলা হয়, ভারতের স্বাধীনতায় আরএসএস এর ভূমিকা একেবারেই নগণ্য বা শূন্য। বিজেপির আইটি সেল বহুদিন ধরে প্রচার করছে সোনিয়া গান্ধী নাকি বার ড্যান্সার ছিলেন। তবে গ্রোক 3 সেই প্রচারের কোনো সত্যতা খুঁজে পায়নি। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বার ড্যান্সার ছিলেন কিনা এমন প্রশ্নের উত্তরে গ্রোক বলছে তিনি বার অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করেছেন, ড্যান্সার ছিলেন না। প্রশ্ন করা হয়েছিল 2024 সালের নির্বাচনের আগে মোদির অনুপ্রবেশকারী মন্তব্যের বিষয়ে। জবাবে গ্রোক বলছে এটি তিনি করেছেন হিন্দু জাতীয়তাবাদ জাগাতে। শুধু তাই নয়, গ্রোক 3 এর বক্তব্য অনুযায়ী মোদি ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেতা। বিজেপির অন্দরমহলে দাবি উঠেছে অবিলম্বে গ্রোক 3 নিয়ন্ত্রণ করা হোক। কিন্তু সে দাবি মেনে সরকারের সক্রিয় হওয়াটাও সহজ নয়, কারণ এর মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক, যার সাথে কিছুদিন আগেই সৌজন্য সাক্ষাৎ করে এসেছেন মোদি। 2024 সালের এপ্রিলে ইলন মাস্ক ঘোষণা দেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের জন্য বিশেষভাবে তৈরি উন্নত একটি এআই নিয়ে আসা হবে। ইলন মাস্কের এআই ভেঞ্চার এক্স এআই গত মাসেই চালু করেছে গ্রোক 3। মাত্র কয়েকদিনেই এই চ্যাটবট ব্যবহারকারীদের মাঝে রীতিমতো ঝড় তুলেছে। চ্যাটজিপিটি রিয়েল টাইম তথ্যের জন্য ওয়েব ব্রাউজ করতে পারে, তবে মূলত এটি আগে থেকে নেওয়া জ্ঞানের উপর নির্ভর করে। অপরদিকে গ্রোকের সাথে সামাজিক মাধ্যম এক্সের সরাসরি অ্যাক্সেস রয়েছে, যা এটিকে ট্রেন্ডিং এবং রিয়েল টাইম ইভেন্টগুলোতেও আরও আপ টু ডেট করে তোলে। গ্রোক 3কে তার পূর্বসূরি গ্রোক 2 এর চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী বলে দাবি করেছে এক্স। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। রমজান শুধু একটি নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকার মাস নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের অনন্য এক দৃষ্টান্ত। পবিত্র এই মাসকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে গড়ে উঠেছে বৈচিত্র্যময় আয়োজন। মধ্যপ্রাচ্যের সুগন্ধি মশলাদার খাবার, দক্ষিণ এশিয়ার বাহারি ইফতার, আফ্রিকার উষ্ণ আতিথেয়তা বা ইউরোপ আমেরিকার মুসলিম কমিউনিটির সংহতি।
আটলান্টিক পারের দেশ নাইজেরিয়া আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল রাষ্ট্রটির সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান। আরব বণিকদের আগমনের মধ্য দিয়ে দেশটিতে শুরু হয় ইসলামের যাত্রা। এখানে পবিত্র মাহে রমজানকে বরণ করা হয় মন খোলা আনন্দ আর আন্তরিক ভালোবাসায়। নাইজেরিয়ার মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে রোজা ভাঙা হয় খেজুর দিয়ে। ইফতারে প্রিয় পানীয়র মধ্যে থাকে ফলের রস, স্মুদি, ঘরে তৈরি লেমনেড এবং ঐতিহ্যবাহী জোবো ও ভুট্টা থেকে তৈরি ড্রিঙ্কস ফুরা দা নোনো। নাইজেরিয়ান খাবারে নিয়মিত পদ হিসাবে থাকে ভাত, মাছ, মাংস ও শাকসবজির সাথে পরিবেশন করা জোলোফ রাইস, ফ্রাইড রাইস, কোকোনাট রাইস নাইজেরিয়ানদের অন্যতম পছন্দ। ভাজা অথবা ঝুরা মাংসের সাথে বাদাম, আদা, রসুন ও লাল মরিচ দিয়ে রান্না করা মশলাদার খাবার সুয়া, ফার্মেন্টেড চালের বাটা দিয়ে তৈরি টক স্বাদের মাসা নাইজেরিয়ানদের ঐতিহ্যবাহী খাবার। ইফতারের সময় মিষ্টি জাতীয় খাবার ও পেস্ট্রি খেতে ভালোবাসেন দেশটির মুসলমানরা। ভারী পদ হিসাবে তখন খাওয়া হয় তু শিনকাফা, শুকনো মাংসের পদ কিলিশি। কখনো কখনো দেখা মেলে মিয়ান কুফা, মিয়ান তাউসে নামের স্যুপ। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে প্রচলিত আছে শরিয়া আইন। রমজানে রোজা না রাখলে ব্যবস্থা নেয় হিজবাহ নামের পরিচিত ইসলামিক পুলিশ। তারাবির নামাজের পর মসজিদে মসজিদে আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত ও তাফসির পাঠের। প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ আফ্রিকা মহাদেশের সবচেয়ে বৃহৎ সংখ্যার মুসলমানের দেশ নাইজেরিয়া। নানান ধর্ম ও বর্ণের মানুষ বসবাস করে বহুজাতিক এই রাষ্ট্রে। আল্লাহর আনুগত্য লাভের চেষ্টায় ইবাদত বন্দিগিতে পবিত্র রমজান কাটান ধর্মপ্রাণ নাইজেরিয়ানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, আর এই দেশে রয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মসজিদ ইস্তিকলাল মসজিদ। এই মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন অন্তত 1,20,000 মানুষ। মসজিদটির ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি ঐতিহাসিক ও দেশটির স্বাধীনতার প্রতীকও বটে। দেশে দেশে মসজিদের আজকের পর্বে দেখেন ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় মসজিদটি নিয়ে। ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার জাকার্তার কেন্দ্রস্থলে ধর্মীয় ও স্থাপত্যের তাৎপর্যপূর্ণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ হিসেবে এটি এ অঞ্চলের জাতির ঐক্য ও বৈচিত্র্যের প্রতীক এবং স্বাধীনতা ও ধর্মীয় সহনশীলতার চেতনাকে মূর্ত করে। সেন্ট্রাল জাকার্তায় সুন্দরভাবে অবস্থিত ইস্তিকলাল মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে এবং 1978 সালে শেষ হয়। এর নাম ইস্তিকলাল, যার অর্থ দাঁড়ায় স্বাধীনতা। ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার জন্য ইন্দোনেশিয়ার সংগ্রামকে প্রতিফলিত করে এই মসজিদটি, তাই এর নাম রাখা হয়েছে ইস্তিকলাল। ফ্রেডেরিক সিলাবান নামের একজন খ্রিস্টান স্থাপত্যশিল্পীর নকশায় তৈরি হয় মসজিদটি। এর স্থাপত্যটি আধুনিক এবং ঐতিহ্যগত উপাদানের সমন্বয়ে ইন্দোনেশিয়ার ধর্মনিরপেক্ষ নীতি এবং বৈচিত্র্যময় সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক। মসজিদে ঢুকলেই এর মনোরম কাঠামো দর্শনার্থীদের মুগ্ধ করে, যার উপরে একটি বিশাল গম্বুজ রয়েছে এবং একটি সুউচ্চ মিনার রয়েছে, যা ইসলামিক স্থাপত্যের দক্ষতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। বাইরের দিকটা সুসজ্জিত করা হয়েছে মসৃণ মার্বেল দিয়ে। ভিতরে প্রবেশ করলে যে কেউ মসজিদের বিশালতা দেখে মুগ্ধ হয়। রমজান মাসে নামাজের সময় মসজিদে উপস্থিত হয় প্রায় 1,20,000 মুসল্লি। প্রধান নামাজ ঘরের দেয়াল এবং ছাদকে সাজানো হয়েছে মনোমুগ্ধকর কারুকার্যে। এসব কারুকার্য যেমন মসজিদের সৌন্দর্য বাড়ায়, তেমনি নামাজ পড়তে আসা মুসল্লিদের মনে দেয় এক অপরূপ প্রশান্তি। ইস্তিকলালের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর বিশাল ও নজরকাড়া কারুকার্য করা মিহরাব, মার্বেল থেকে খোদাই করা এবং কোরআনের ক্যালিগ্রাফিক শিলালিপি দিয়ে সজ্জিত। ধর্মীয় তাৎপর্যের বাইরে ইস্তিকলাল মসজিদ ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার প্রতি ইন্দোনেশিয়ার অঙ্গীকারের প্রতীক হিসেবে কাজ করে। জাকার্তা ক্যাথেড্রালের পাশেই অবস্থিত মসজিদটি, যা ইন্দোনেশিয়ায় ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সহাবস্থানের প্রতীক। ইস্তিকলাল মসজিদে যাওয়াটা এ অঞ্চলের মানুষের কাছে ইবাদতের চেয়েও বেশি কিছু।
এটি ইন্দোনেশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি এবং স্বাধীনতা ও ধর্মীয় সম্প্রীতির প্রতীক। এখানে কেউ নামাজের মাধ্যমে সান্ত্বনা খোঁজেন, কেউ আবার এর স্থাপত্য জাঁকজমক দেখে বিস্মিত হন। ইস্তিক্লাল মসজিদ ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক সমৃদ্ধি এবং ধর্মীয় বৈচিত্র্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, যা বিশ্বজুড়ে দর্শকদের আমন্ত্রণ জানায় এর মহিমা ও তাৎপর্যকে অনুভব করতে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।